দিয়ে দেন, তাহলে আমার মনে হয় বা যুক্তি এটা দাঁড়ায় যে আমি যাকে বিদ্বান বলছি সেই কেবল বিদ্বান, এবং আমি যা বুদ্ধিবৃত্তিক মনে করি সেটাই যে চর্চা করে সেটাই কেবলমাত্র বুদ্ধিজীবীর কাজ। এটা একটা সাবজেক্টিভ ব্যাপার হয়ে যায়। সেই কারণে সাবজেক্টিভ ব্যাপার যদি হয়ে যায়, তাহলে একটা গোষ্ঠী যার আরেকটা গোষ্ঠীর সাথে মত মেলে না, তাহলে সে অন্য গোষ্ঠীকে আঙ্গুল তুলে বলবে যে ও ওখানে ওই গোষ্ঠীতে কোনো বুদ্ধিজীবী নেই। তো এটা একটা সাবজেক্টিভ ব্যাপার হয়ে যায়। তো এই সাবজেক্টিভ ব্যাপার যাতে না হয় সেজন্য কেউ যদি বলে যে না সেকুলার হতে হবে না, তাহলে সেও ভুল হবে না। সেকুলার না হয়েও বুদ্ধিজীবী হওয়া যায়, সেটা হয়তো সেই সমাজের মধ্যে সীমাবদ্ধ। কেননা বিনয় ঘোষের সংজ্ঞা থেকে আমরা দেখলাম যে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে কথা বলছে, এবং যে আগে থেকেই টের পাচ্ছেন যে অসঙ্গতিটা কোথায় হতে যাচ্ছে এবং সে কি বিপদ টেনে আছে। এনাদেরকে আমরা বুদ্ধিজীবী করতে পারি। এই সকল বুদ্ধিজীবীর সংজ্ঞা আবার মেলানো যায় হচ্ছে প্লেটোর ফিলোসফার কিং এর সাথে। আহ, আমরা যদি আনি যে গ্রামসি সংজ্ঞার মূল অংশটুকু যদি নেই, যে অর্গানিক বা প্রকৃতি বুদ্ধিজীবীরা হচ্ছে নিপীড়িত জনগণের পক্ষে কথা বলবেন। আবার এডর সাইড থেকে যদি নেই যে বুদ্ধিজীবীরা অবশ্যই এন্টি এস্টাবলিশমেন্টের লোক হবেন, ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবেন। আবার বেন্দা থেকে যদি নেই যে বুদ্ধিজীবীকে অবশ্যই মহামানব হতে হবে, যে অন্যায় প্রতিবাদ করবে, যে কোনো কিছুকে ভয় পাবে না। আবার বিনয় ঘোষ থেকে যদি নেই বুদ্ধিজীবীকে তার চিন্তা থেকে শিখতে হবে, ঠকে বা ঠেকে নয়। এই সবগুলো গুণাবলী প্লেটোর যে ফিলোসফার কিং তার মধ্যে উপস্থিত। অবশ্য ফিলোসফার কিং দ্বারা এটা বোঝায় না যে একজন ব্যক্তি একজন বুদ্ধিজীবী, বরঞ্চ এটা বোঝায় যে একটা গোষ্ঠী যারা অর্ডিনারি মেনদের মতো নয়, যারা চিন্তা করে শিখতে পারে, যারা সর্ববিষয়ে সত্য সম্পর্কে ধারণা রাখে এবং সত্য মিথ্যার ভালো মন্দের পার্থক্য করতে পারেন। বিনয় ঘোষ যেমনটা বললেন, যারা চিন্তা করে শেখেন। তো প্লেটোর ফিলোসফার কিংকেও বুদ্ধিজীবী বলা যায়, বা ফিলোসফার কিং হওয়ার যারা চেষ্টা করেন তাদেরকে হয়তো বুদ্ধিজীবীর কাতারে আমরা ফেলতে পারি। উম, এবং বুদ্ধিজীবী হয়তো আমি এই প্রস্তাবনা রাখা যায় হয়তো যে বুদ্ধিজীবী একটা নির্দিষ্ট পিরিয়ড পার না হওয়া পর্যন্ত, একজন মানুষের কার্যক্রম পুরোপুরি ভাবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে হয়তো আহ বুদ্ধিজীবী মানে স্বীকৃতি দেওয়ার থেকে, তার একটা নির্দিষ্ট পিরিয়ড পার হওয়ার পরে তার যে চিন্তা ভাবনা সেটা আসলে কতটুকু কার্যকরী ছিল সেটা বিবেচনায় তাকে হয়তো বুদ্ধিজীবী স্বীকৃতি দেওয়াটা ভালো হতে পারে। এই প্রস্তাবনা রাখা যায়। আহ এবার যদি আসি যে বুদ্ধিজীবী রাজনীতিতে বুদ্ধিজীবীদের যে ভূমিকা, আকবর আলী খান বাংলাদেশের সিভিল সমাজ সুশীল না দুশীল এই প্রবন্ধে তিনি বলছেন যে রাজনৈতিক দল যারা ক্ষমতার মসনদের বাইরে আছেন বা মসনদের বাইরে থেকে স্বতন্ত্র, তারা সিভিল সমাজের অন্তর্ভুক্ত, বিদ্য সমাজের অন্তর্ভুক্ত, এবং সেখানে বুদ্ধিজীবী থাকাটা সম্ভব। এই সকল কিছু বিবেচনায় বাংলাদেশের একটা এন্ডেমিক বা নিজস্ব একটা বুদ্ধিজীবী সংজ্ঞা দেয়া যেতে পারে। কিরকম? আহ যেমন বাংলাদেশের 1971 সালে যে 14ই ডিসেম্বর আমরা যে বুদ্ধিজীবী গণহত্যা দিবসটা পালন করি, সেখানে অনেকেই পেশাজীবী, তারা চিকিৎসক, তারা সাংবাদিক, শিক্ষক, প্রকৌশলী, যারা রণাঙ্গনের বাইরে ছিলেন, তারপরও তাদেরকে একদম ধরে ধরে লিস্ট করে তাদেরকে হত্যা করা হলো। এই এই কারণে যে তারা স্টাবলিশমেন্টের বিরুদ্ধে একটা থ্রেট, তাদেরকে বুদ্ধিজীবী হিসেবে চিহ্নিত করা হলো। ঠিক কি কি কারণে এই মানুষগুলোকে বুদ্ধিজীবী হিসেবে চিহ্নিত করা হলো, তারা কি কি করতেন, সেই সংজ্ঞাকেও আমরা সামনে এনে বুদ্ধিজীবী একটা সংজ্ঞা নির্ধারণ করতে পারি, যেটা কিনা বাংলাদেশে হয়তো একান্ত নিজস্ব একটা বুদ্ধিজীবী সংজ্ঞা হতে পারে। যদিও সেটা গ্রামসির সংজ্ঞা থেকে খুব বেশি ব্যত্যয় হবে বলে আমার মনে হয় না। আহ, এরপর আমরা যাই হচ্ছে ক্রমবিকাশ বুদ্ধিজীবীর যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা কিভাবে পাল্টালো, বুদ্ধিজীবীর কাজের ধরন কিভাবে পাল্টালো, সেইটার একটা আহ যুগান্তরে, যুগ থেকে যুগের পরে কিভাবে পরিবর্তন হচ্ছে তার একটা বর্ণনা যাকে আমি দেওয়ার চেষ্টা করবো। একজন বুদ্ধিজীবী আসলে কিভাবে স্বীকৃত হয়ে ওঠেন সেটা দুই ভাবে দেখা যায়। একটা হচ্ছে যে স্বীকৃতি কার কাছ থেকে পাচ্ছেন এবং সেই স্বীকৃতিটা তিনি কিভাবে অর্জন করছেন। প্রাচীন যুগের কথা যদি বলি, প্রাচীন যুগে ক্ষমতার উৎস ছিল, আমরা যদি ডিভাইন অরিজিন অফ স্টেট থিওরিটার কথা জানি, যে দেবতা মানুষকে নিয়োজিত করলেন, এজেন্ট নির্ধারণ করলেন। যে যেমন আমরা প্রিস্টদের কথা যদি বলি, যেমন আহ, পাশ্চাত্যে ছিল যে প্রিস্টরা ঈশ্বর কর্তৃক নিয়োজিত, এবং তারা একটা রাজা নির্ধারণ করছেন, সেই রাজাই দেশকে বা রাষ্ট্রকে চালনের যোগ্যতার অধিকারী, তারাই একমাত্র অধিকারী। তো সেরকম যদি প্রাচীন যুগে ভারত মহাদেশে চিন্তা করি, যে দেবতারা তাদের এজেন্টকে, রাজাকে অথবা উচ্চ শ্রেণীর লোকেরা ব্রাহ্মণ ক্ষত্রিয় তাদেরকে নিয়োজিত করছেন, তাহলে
স্বীকৃতির উচ্চতাটা আসছে আসলে ব্রাহ্মণদের থেকে, বংশ কৌলিন্য থেকে, কুলের মর্যাদা থেকে। এবং বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারতের জ্ঞানের উপর ভিত্তি ভিত্তি করে যে বুদ্ধিজীবী সমাজটা সে সময় গড়ে উঠলো, সেখানে যে কুলের এই গুরুত্ব বা কুলের এই যে সুপ্রিমেসি বা প্রাইমেসি, সেই জিনিসটা যে আছে তার একটা ছোট্ট একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে মহামতি বিদুর, যে কিনা একজন শূদ্র ঘরের লোক, তিনি প্রচন্ড জ্ঞানের অধিকারী। আহ, তাকে ধৃতরাষ্ট্রের সাথে তার একটা এরকম কথোপকথন হচ্ছে যে তিনি নানাবিধ নীতি বাক্য বলছেন, তো ধৃতরাষ্ট্র খুবই আহ পুলকিত হয়েছেন। তো সে বললেন যে আরো কিছু যদি বলবার থাকে বলো শুনি। বিদুর বলেন, রাজন সনত কুমার বলেছেন মৃত্যু বলে কিছু নেই, তিনি আপনাকে সেই গুরুতত্ত্ব বুঝিয়ে দেবেন। ধৃতরাষ্ট্র বলছেন, কেন, তুমি কি কিছু জানো না? যদি জানো তাহলে তুমি বলো। বিদুর উত্তর দিলেন, আমি শূদ্রের গর্ভে জন্মেছি, জানলেও আমি তা প্রকাশ করতে পারবো না। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে অতি গুরুতত্ত্ব প্রকাশ করলেও দেবতাদের নিন্দনীয় হতে হয় না। অর্থাৎ আপনার যদি কুল কল্যাণ না থাকে, আপনি যদি উচ্চ বংশের লোক না হন, তাহলে আপনি সেখানে বিদ্বৎ হিসাবে স্বীকৃতি পাচ্ছেন না, বা আপনার কথা সেখানে গ্রহণযোগ্য হচ্ছে না। আপনি সমাজ সংস্কারে আসলে সেইভাবে কোনো ভূমিকা রাখতে পারবেন না। অর্থাৎ প্রাচীন যুগে ক্ষমতার উৎস ছিল হচ্ছে বংশকৌলিন্য, এবং সেখান থেকেই বুদ্ধিজীবীর যে স্বীকৃতি, যদি বুদ্ধিজীবী বলে সেই কালে আসলেই কাউকে চিহ্নিত করতে হয়, তাহলে সেই স্বীকৃতিটা আসছে বংশকৌলিন্য থেকে। এরপরে যদি আমরা যাই মধ্যযুগে, মধ্যযুগে বলতে আমরা যদি বুঝাই যে ধর্মীয়, বিশেষ করে ইসলামী শাসন যখন এখানে আসলো, ইসলামে আমরা জানি কয়েকটা জিনিস রয়েছে, যে ইসনাদের ব্যাপার রয়েছে, বায়াতের একটা ব্যাপার রয়েছে, মাঝহাব আমরা যেটাকে বলি, যে একজন ইমাম ধর্মীয় শাস্ত্র অনুসারে তিনি একটা তত্ত্ব দিলেন, ফিকা দিলেন, সেটার উপরে বাকিরা আরো অন্য মন্তব্য, প্রমাণ, বা সেই তত্ত্বের উপরে তারা আরো আহ, পরবর্তীতে পরিচর্যা সেগুলো করছেন। তো সেই ধারাবাহিকতায় গুরু থেকে শিষ্য একটা স্বীকৃতির ধারা তৈরি হয়। গুরু যাকে স্বীকৃতি দেন, সে তখন পরবর্তী গুরু হয়ে ওঠে। তো ধর্মীয় যে এই বিতর্ক আলোচনা, সেটা তখন বুদ্ধিজীবীদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে সেই সময়ের জন্য। আবার যদি সুফিবাদের কথা বলি, সুফিবাদের আমরা সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা ছিল, যে দূরের পাল্লা, শিবখান তিনদার যে কবিতাটা, সেখানে একটা কথা ছিল যে পাঁচ পিরিরি শিরনি মেনে চলার টানে বৈঠা হেনে। অর্থাৎ সেখানে বর্ণনাটা অনেকটা এরকম ছিল যে কে নদী পার হবে সেজন্য সে পাঁচ পীরের যে কি বলবো আশীর্বাদ সেটা কামনা করছে। অর্থাৎ তাদের অলৌকিকতা থাকুক আর না থাকুক, জনগণ তাদেরকে একটা স্বীকৃতি দিচ্ছে যে আপনার আশীর্বাদ আমার দরকার। এবং সেইভাবে সুফিরা বা এই ইসলামী সাধকেরা এক ধরনের স্বীকৃতি পাচ্ছেন। অর্থাৎ এখানে স্বীকৃতি আসছে দুই জায়গা থেকে, একটা হচ্ছে জনগণের কাছ থেকে, আর একটা হচ্ছে গুরুর কাছ থেকে। তো সেই যুগে আমরা যদি ধর্মীয় শাস্ত্রের এই পণ্ডিতদেরকে বা এই সুফিদেরকে বুদ্ধিজীবী হিসেবে চিহ্নিত করতে চাই, তাহলে তাদের স্বীকৃতির উৎস যদি হয় গুরু এবং আরটা হচ্ছে জনগণ, তাহলে যে যার গুরুকে সন্তুষ্ট করার চেষ্টায় চেষ্টা থাকবেন, বা গুরুর ধ্যান ধারণার অধিকারী হবেন। এবং সুফি টাইপের বুদ্ধিজীবী যারা, তারা জনগণকে তুষ্ট করার জন্য, জনগণের কল্যাণের জন্য চিন্তা করবেন। সেইভাবে জিনিসটাকে ভাবা যায়। এরপরে চলে আসে আধুনিক যুগে। আধুনিক যুগ প্রাচীন যুগের ঠিক উল্টো, কারণ এখানে ক্ষমতার উৎসটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রাচীন যুগে যখন ক্ষমতার উৎস ছিল হচ্ছে দেব দেবতারা, আধুনিক যুগে ক্ষমতার উৎস হয়ে যাচ্ছে মানুষ। আমরা ওই যে বললাম যে অগাস্টিন থেকে যদি অ্যাকুইনাস পর্যন্ত পড়তে পড়তে আসি, ম্যাকিয়াভেলি পর্যন্ত আসি, আমরা দেখবো রেনেসার যে যুগটাতে, যেখানে হিউম্যানিজমই মূল কথা হয়ে উঠছে, মানবী মূল কথা হয়ে উঠছে, সেখানে আহ স্রষ্টার স্বীকৃতির বদলে মানুষের ক্রিয়েটিভ পাওয়ারের দ্বারা, রেশনাল দ্বারা কর্মের স্বীকৃতিটা প্রধান হয়ে উঠছে। তো ইউরোপের এই রেনেসা যখন, রেনেসার এই মানুষগুলো, রেনেসা দ্বারা এফেক্টেড মানুষগুলো, তারা যখন শাসন করতে ভারত মহাদেশে আসবে, সেটার একটা ঢেউ বা সেটার একটা প্রভাব অবশ্যই বঙ্গদেশে, বাংলাদেশে পড়বে, বাঙালিদের মধ্যে পড়বে, এটা খুবই স্বাভাবিক। এবং সেটাই হলো, সেটাই দেখা যাচ্ছে যে আগেকার যুগে যখন সমাজে আমার সম্মান নির্ধারিত হচ্ছিল কৌল কল্যাণ দিয়ে, সেটা ধীরে ধীরে চলে যাচ্ছে অর্থভিত্তির দিকে। কিভাবে অর্থভিত্তির দিকে? যখন ব্রিটিশরা আসলো, আসার পরে পূর্ববর্তী যে শাসন ব্যবস্থা ছিল, মোগল শাসন ব্যবস্থা ছিল, সেটাকে তারা চেঞ্জ করে একটা ইংরেজি শাসন ব্যবস্থার তৈরি করছে। এবং তাদের প্রয়োজন হচ্ছে যে তাদের ভাষায় কথা বলে তাদের কাজগুলো কেউ করে দিতে পারবে এমন মানুষের, তখন তারা ইংরেজি শিক্ষার দিকে যে জোর দান করছেন। এবং সিভিল সার্ভিস
যে তারা তৈরি করলেন, সেই সময়টাতে